দেয়ালে লেখা হচ্ছে গুপ্ত, স্লোগানে বলা হচ্ছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জুলাই আন্দোলনের যুবকরা বলেছিল বাংলা কি তোর বাপদাদার। আফসুস, একজন নেতা দেয়ালের মধ্যে গুপ্ত লিখতে গিয়ে ভানানি ভুল করেছেন। সারা জীবন শুনে এসেছি রক কাটা শিবির, তবে গত পরশুদিন চট্টগ্রামে একটি ঘটনায় আমরা দেখতে পারলাম একজন শিবিরের কর্মীর পা কর্তন করা হয়েছে। দোষারোপ করা হচ্ছে বিএনপির একজন সন্ত্রাসীকে। সশস্ত্র সন্ত্রাসীরা এবং একজনের পা কর্তন করে ফেলেছে তবে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেহেতু একটা আমাদের উপরে ব্লেম চাপানোর বিষয় হয়েছে রাজনৈতিক দল তাই সরাসরি কারো উপর দোষ দেওয়া যাবে না, বিষয়টি তদন্তাধীন। মানে সদস্যের উচিত নয় কোনো ইনকোয়ারি ছাড়া একটা রাজনৈতিক দলের উপরে এখন। বাংলাদেশের রাজনীতির এমন এক পরিবেশ সৃষ্টি হচ্ছে যা দেখার পর মনে হয় এই দেশের পরিবর্তন কারো দ্বারা সম্ভব হবে না। আপনি যদি সরকারের চেয়ারে একজন ফেরেশতাকে এনে বসান, সেও একদিন ইবলিশ হয়ে বের হবে। এই দেশে একজন ফেরেশতাও সঠিক নিয়মে কাজ করতে পারবে না, কারণ চারিদিকে ইবলিশের ছড়াছড়ি। এই যে দেখেন, একজন বাবার রাজপুত্র হাম রোগে আক্রান্ত হয়েছিল, চিকিৎসার জন্য ঢাকায় এসেছিল, কিন্তু বিনা চিকিৎসায় সন্তানটি দুনিয়া ত্যাগ করে। পুরো বাংলাদেশ দেখছে সেই ছোট্ট সন্তানদের চিৎকার। সে বলার চেষ্টা করেছিল, বাবা আমাকে বাঁচাও। শিশুর বিদায় নেওয়ার আগে অক্সিজেনের অভাবে এত যখন ছটফট করেছিল, তখন সে শেষ অক্সিজেন টুকুও পায়নি। দোষারোপ করাই যায় কোনো সরকারের কারণেই এভাবে প্রাণগুলো যাচ্ছে। অন্যদিকে তেলের সংকটে ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আপনি কোটিপতির সন্ধান হলে তেলের সিরিয়ালে বসে থাকার কষ্ট বুঝবেন না ভাই। যারা পাঠাও রাইড করে সংসার চালায়, তারা বুঝবেই এই সিরিয়াল তাদের জীবনকে কতটা পিছিয়ে দিচ্ছে। তারা খেয়ে পরে বাঁচতে পারছে না। চলছে এসএসসি পরীক্ষা, কিন্তু বিদ্যুৎ নেই। গ্রামগুলোর অবস্থা ভয়াবহ ভাই, যেখানে বিদ্যুৎ, তেলের সংকট এবং হাজার হাজার শিশুর মৃত্যুর ঘটনা হাম নিয়ে কথা বলার দরকার ছিল, তা না করে সবাই পরে আছে কে লুঙ্গির নিচে ছিল আর কে গুপ্ত ছিল তা নিয়ে। আফসোস লাগে এরকম বাংলাদেশের রাজনীতি নিয়ে, ধিক্কার জানাই এরকম রাজনীতি। কথা যদি বলতেই হয় তবে বলতে হয় জামাতে ইসলামী হয়তো কোনো নেতার লুঙ্গির নিচেই ছিল, কিন্তু যারা আজ তাদের গুপ্ত বলেছেন তারা তখন কোথায় ছিলেন? নিজেকে প্রশ্ন করে দেখুন। চোরের মার ভর গলা যদি হয়ে যায় তাহলে তো সমস্যা এখানেই। কোনো পক্ষপাতিত্ব না করে বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর লন্ডনে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ভারতে, আর ধর্মমন্ত্রী ছিলেন সৌদি আরবে। এক একজন এক এক জায়গায় লুকিয়েছিলেন। দেশে আসলে তাদের ওপর চলত নির্মম নির্যাতন। এই নির্মম নির্যাতন থেকে বাঁচতে ভিন্ন ভিন্ন দেশ বেছে নিয়েছিলেন। গুপ্ত যদি বলতে চান তবে কোনো পক্ষই এর বাইরে ছিল না, সবাই লুকিয়েছিল, কেউ ছন্দবেশে কেউ আড়ালে। আজ এই দেশে একজন নির্বাচিত সরকার এসেছে, 2 মাস না যেতেই সব দায়ভার তার উপর চাপানো হচ্ছে। তবে গত 1.5 বছর ডক্টর ইউনূস সরকার যে দেশ চালালো, তারা জনগণের জন্য কি করেছে? ইউনূস সরকারের সময় আমের টিকা না আনার কারণে আজ শত শত বাচ্চার জীবন যাচ্ছে। শেখ হাসিনাকে বিতাড়িত করার পর আপনারা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছিলেন। উপদেষ্টারা চাইলে দেশটাকে নতুন করে সাজাতে পারতেন, কিন্তু আপনারা কিছুই করতে পারেননি। জাতীয় নির্বাচনের সাথে আপনারা গণভোট অ্যাড করে দিয়েছেন, যার কারণে 2 মাস ধরে সংসদে শুধু গণভোট নিয়েই কথা হয়, কোনো বাস্তবায়ন নেই। ডক্টর ইউনূস সরকার যদি গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করত, তবে আজ নির্বাচিত সরকারকে সংসদে এটা নিয়ে সময় নষ্ট করতে হতো না। আজ যখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চেয়ারে বসলেন, নানা অপবাদ দেওয়া হচ্ছে, তার দল যা করেনি তাও তার উপর চাপানো হচ্ছে। এখানে ছোট ছোট কিছু পরিকল্পনাও রয়েছে যা ভবিষ্যতে বড় রূপ নিতে পারে। জনাব তারেক রহমান কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড দিচ্ছেন, এটা ভালোই জিনিস, কিন্তু কৃষকদের ফসল ফলাতে যে সেচ আর তেলের দরকার, বৈশ্বিক সংকটের কারণে হয়তো তিনি তা দিতে পারছেন না। জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন দেশে 2 মাস চালানোর মতো তেল মজুদ আছে, কথাটি কিন্তু সত্য, কিন্তু সেই তেল শেষ হয়ে গেলে আমরা কি করব? এই সংকট কিভাবে কাটাবো? সাধারণ জনগণ হিসেবে এই প্রশ্ন করার স্বাধীনতা আমার আছে। এই স্বাধীনতার উপর যদি কেউ হস্তক্ষেপ করতে আসে, তবে বুঝবো বাংলাদেশ নতুন স্বৈরাচারের সিংহাসন গড়ে উঠেছে। এই দেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। জনগণ প্রতিবাদ করতে শিখেছে। সরকার জনগণকে ভয় পাবে, জনগণ সরকারকে নয়। কারণ যে দেশে সরকার জনগণকে ভয় পায় সেখানে থাকে স্বাধীনতা, আর যেখানে জনগণ সরকারকে ভয় পায় সেখানে থাকে স্বৈরাচার, যেরকম শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম। জনাব তারেক রহমানকে সময় দিন দেশটা গুছিয়ে নেওয়ার জন্য। অপবাদ দিয়ে নয়, চলেন সবাই মিলেমিশে গড়ি এক নতুন বাংলাদেশ।
পরিশেষে এতটুকুই বলবো, দেয়ালে লেখা মুছে ফেলা যায়, কিন্তু ইতিহাসের পাতা থেকে সত্য মুছে ফেলা যায় না। আমরা আর কোনো গুপ্ত কিংবা দৃশ্যমান স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই এমন একটা বাংলাদেশ যেখানে তেলের সিরিয়ালে দাঁড়িয়ে কোনো বাবাকে দীর্ঘশ্বাস ফেলতে হবে না, অক্সিজেনের অভাবে কোনো শিশুকে অকালে ঝরে যেতে হবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, অনেক, কারণ আমাদের হারানো অধিকার ফিরিয়ে পাওয়া স্বপ্ন অনেক বড়। আসুন দোষারোপের রাজনীতি বন্ধ করে আমরা সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধান খুঁজি। রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই দেশ আমাদের সবার। তাই আসুন আগামীর পথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটি। আপনারা কি মনে করেন এই সংকট কাটিয়ে কি আমরা সত্যিই একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারবো? আপনাদের মতামত কমেন্টে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।